আবাস নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগের কথা বারবার আপনারা দেখেছেন। তবে এবার আবাসের জন্য যদি কেউ টাকা চায় তাহলে কিন্তু টাকা দেবেন না। সরকারি কর্মচারী হোক, জনপ্রতিনিধি হোক, কাউকেই টাকা দেবেন না, এমনই পরামর্শ দিচ্ছেন চন্দ্রকোনার ভগবন্তপুরের পঞ্চায়েতের উপপ্রধান। একই পরামর্শ দিচ্ছেন স্থানীয় বিডিও। উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকতেই মাইক হাতে সতর্ক করলেন বিডিও উৎপল পাইক এবং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোজুর মোল্লা। নিজের দলের নেতাদেরকেই বিশ্বাস করতে পারছেন না তৃণমূলের উপপ্রধান। 4-5 দিন আগে থেকেই আমাদের চন্দ্রকোনা 2 ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যারা এলিজিবল বেনিফিশিয়ারি আছে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। 50%-এরও বেশি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আমরা আশাবাদী যে 3-4 দিনের মধ্যেই সমস্ত বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যারা এলিজিবল বেনিফিশিয়ারি আছেন। আমরা সরকারের তরফ থেকে একটাই বার্তা জনসাধারণকে দিতে এসেছি যে খুব তাড়াতাড়ি ওনাদেরকে বাড়িটা শুরু করতে হবে এবং এই টাকা দিয়ে শুধুমাত্র বাড়িই করা যাবে, অন্য কোনো পারপাসে এই টাকা খরচ করা যাবে না। কারণ আমরা 1 সপ্তাহ পর থেকেই আবার সার্ভে করতে শুরু করব যে ওই সমস্ত বেনিফিশিয়ারিগুলো যারা টাকা পেয়েছেন, আবাস যোজনায় যারা বাড়ি তৈরি করার জন্য প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তারা বাড়িগুলো করতে শুরু করেছেন কিনা। বিডিও সাহেব বলছে যে টাকা পয়সা কাকু দিবে না, ধার খুঁজলেও দিবে না, কেউ যদি 500 টাকা খুঁজে টাকাও দিবে না। তাহলে আমরা পয়সাটা কাকু আমরা 1 নয়া পয়সা দেবো না। হ্যাঁ ঢুকেছে 60,000। হ্যাঁ মাটির বাড়ি ছিল, ভেঙে গেছে, পড়ে গেছে। এই বাংলার বাড়ি, বাংলার আবাস যোজনা যাদের প্রথম কিস্তি যাদের টাকা ঢুকেছে, 4টে সংসদকে আমরা ডেকেছিলাম। তাদেরকে ডাকার কারণ আমাদের একটাই ছিল যে যেহেতু আমাদের রাজ্য সরকার রাজ্যের কোষাগার থেকে বাংলার আবাস যোজনার নাম দিয়েছে এবং প্রথম কিস্তির টাকা ঢুকেছে, আমরা তাদেরকে ডেকে আমরা বললাম যে আপনাকে বাড়ি তৈরি করতে হবে এবং যদি কোনো রকম কেউ টাকা চায়, যদি কেউ বলে যে আমি আপনার বাড়ি আমি ছুটাছুটি করে আমি ব্যবস্থা করে দিয়েছি, আমরা পরিষ্কার বলে দিয়েছি যে কোনো রকম কাউকে কোনো টাকা দেওয়া যাবে না। যদি টাকা চাই তাহলে আমাদের পঞ্চায়েতে জানান, আমরা তার যথাযথ ব্যবস্থা নেব। রাজ্য জুড়ে দুর্নীতি সত্যি নতুন কোনো ব্যাপার না, তবে এই রাজ্যের ভূমিকা নিয়ে বারবার উঠে এসেছে প্রশ্ন। এবার রেলের কাজ করতে গিয়ে রাজ্য সহযোগিতা করছে না, অর্থাৎ একাধিক রাজ্য সহযোগিতা না করার জন্য রেলের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ থমকে রয়েছে। বারবার এই অভিযোগ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, এমনকি সংসদেও এই বিষয় নিয়ে তিনি সরব হয়েছেন। আর এর মাঝে অন্যতম হচ্ছে বালুরঘাট আর হিলি, যা রেলপথ সম্প্রসারণের কাজ দীর্ঘ 12 বছর ধরে থমকে রয়েছে। জেলা প্রশাসন এখনো পর্যন্ত জমি অধিগ্রহণ করতে পারেনি। আর কতদিন অপেক্ষা করতে হবে সেখানকার মানুষকে? তবে এখনো পর্যন্ত এই অভিযোগ যখন বারবার উঠে আসছে, সেই অভিযোগ অর্থাৎ কেন্দ্রের সেই অভিযোগে কার্যত মান্যতা দিয়েছে রাজ্য প্রশাসন। দাঁড়িয়ে রয়েছি বালুরঘাটের খিদিরপুর এলাকায়। এই এলাকা দিয়েই বালুরঘাট হিলি যে রেল প্রকল্পর যে রেল লাইন, সেই লাইন কিন্তু এই এলাকা দিয়ে যাবে। আবার পেছনে দেখা যাচ্ছে যে পিলারগুলো, সেগুলো বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য তৈরি করা হয়েছিল প্রায় 12 বছর আগে। এই পিলারগুলো অজানা কারণে এই পিলারগুলো এমনটা ভাবেই থেকে গেছে এবং কাজ কিন্তু বন্ধ হয়ে গেছিল। রাজ্য সরকারের চরম অসহযোগিতা, যে কারণে আজও শেষ করা গেল না বালুরঘাট হিলি রেল সম্প্রসারণের কাজ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি পার্লামেন্টে দাঁড়িয়ে এমনই অভিযোগে ক্ষোভ উগরে দিয়েছেন। কেন্দ্র সরকারের তৎপরতায়, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের তৎপরতায় ফের কেন্দ্র সরকার এই হিলি বালুরঘাট রেল প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করেছে। জেলা প্রশাসনের তরফ থেকে হিলি বালুরঘাট রেল প্রকল্পের জন্য যে জমি অধিগ্রহণ করা যতখানি দরকার, সেটা কিন্তু এখনো করে ওঠা সম্ভব হয়নি। শুধুমাত্র অর্ধেক জমি অধিগ্রহণ কেবলমাত্র করা হয়েছে। কবে মিটবে বঞ্চনা, আশায় দিন গুনছেন দক্ষিণ দিনাজপুরবাসী। সেই জমির এখনো টাকা পায়নি সব জমিদাতারা, কিছু পেয়েছে আংশিক, হয়তো কিছু কাজ শুরু হয়েছে, কিন্তু বেশিরভাগ জমিদাতারা রাজ্য সরকার সেই জমিদাতাদের টাকা না দেওয়াতে, জমি অধিগ্রহণ না করাতে রেলের অসুবিধা হচ্ছে এবং রেল লাইনের সম্প্রসারণটা হওয়া উচিত। এখানে কোনো রাজনীতির ব্যাপারটা না আনাই উচিত। 1-2 দিন করে কেটে গেল 12টা বছর। রেলওয়ে প্রকল্পের পিলার আজও একই অবস্থায় পড়ে। টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, টাকা দিচ্ছে, 1 টাকাও রাজ্য সরকারের লাগবে না, তবুও সেই প্রকল্প বীজবাও জলে ডুবে আছে। আমি ডিএম এর সাথে কথা বলে ডিএমকে রিকোয়েস্ট করে করে আমরা পাগল হওয়ার জোগাড়, কিন্তু রাজ্য সরকার জমি দিচ্ছে।
যদিও কেন্দ্রের অভিযোগকে আমল দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই মানুষের কাছে টাকা পৌঁছে গেছে, জমি অধিগ্রহণের কাজ এই স্থানীয় প্রশাসন শেষ করে দিয়েছেন। কিন্তু বাস্তব চিত্রটা যে কিছু কিছু জমি ইতিমধ্যে হাতের পরিবর্তন হয়েছে, এই বিভ্রান্তিগুলো রয়েছে, এটা অস্বীকার করার কোথাও জায়গা নেই। এগুলো সংশোধন হচ্ছে। সাংসদ যিনি বিজেপি টিকিটে জিতে সাংসদ হয়েছেন, তিনি শুধু অভিযোগের স্বার্থেই অভিযোগ করেন। কবে কাটবে এই জমিজট? কবেই দাঁড়িয়ে থাকা পিলারের ওপর দিয়ে ছুটে যাবে ট্রেন? প্রশ্ন থাকলেও উত্তর আজও অধরা। হিলি বালুরঘাট রেল প্রকল্প কবে বাস্তবায়ন হয় সেদিকে কিন্তু নজর থাকবে। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। এবার সাইবার প্রতারণার শিকার হলেন একজন লটারি বিক্রেতা। ইংরেজ বাজারের বাসিন্দা সেই লটারি বিক্রেতা তাপস রায়ের অ্যাকাউন্ট থেকে প্রায় 4 ধাপে উধাও হয়ে গিয়েছে 1,80,000 টাকা। ইংরেজ বাজারের গয়েশপুরের লটারি ব্যবসায়ী তাপস দাসের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় সোমবার বিকেলে পরপর 4টি ধাপে টাকা। প্রথমে মোবাইলে আসে টাকা কাটার SMS। ব্যাংকে বিষয়টি জানালে ডেবিট কার্ড এবং অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া হয়। মালদা সাইবার ক্রাইম থানা এবং ইংরেজ বাজার থানায় শুরু হয়েছে ঘটনার তদন্ত। তবে এখনো পর্যন্ত নিজের খোয়া যাওয়া টাকার কোনো হদিশ পাননি ওই ব্যবসায়ী। এই ঘটনায় ব্যবসায়ী মহল ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেশেই সাইবার ক্রাইমের প্রবণতা ক্রমশ বেড়ে চলেছে এবং সাইবার ক্রাইম যারা করে তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন ব্যবসায়ীদের, বিভিন্ন উদ্যোগপতিদের, সাধারণ মানুষের কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা তারা সাইবার ক্রাইমের মাধ্যমে তারা কিন্তু অ্যাকাউন্ট ডেবিট করে নিচ্ছে। এটা কিন্তু একটা খারাপ দিক, ক্রমশ এটা বৃদ্ধি পাচ্ছে। আমার অ্যাকাউন্ট থেকে মোটামুটি 49,900 মানে 1 টাকা কম 50,000 টাকা কাটে। তখনকার আমি ব্যালেন্স চেক করি, তখন দেখছি হ্যাঁ কমে গেল, ফের কেটে নিল ওরকম অ্যামাউন্ট। তারপরে আমি মানে গাড়ি নিয়ে আমার ভাইয়ের দোকানের কাছে যাই, বললাম দেখতো এটা কীভাবে কি কাটছে। তখনকার 80,000 ছিল, তখনকার 40,000 কেটে নিল। তখনকার আমি দৌড়িয়ে কানিমোড়ে বন্ধন ব্যাংকে যাই, যে ব্যাংকে থেকে আমার টাকা কাটছে। তে আমাকে বলছে নাকি পাসপোর্ট জালিয়াতির পর্দাফাঁস। উত্তর 24 পরগনার দত্তপুকুর থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে। তার বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এখন তার যে ওষুধ দোকান রয়েছে সেদিকে নজর দিয়েছে তদন্তকারীরা, কেননা ওষুধ দোকানের আড়ালে অন্য কোনো ব্যবসা চলতো, এমনটাও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। একের পর এক জঙ্গিকে পাকড়াও করে যখন নাশকতার ভয়ঙ্কর সব তথ্য উঠে আসছে, তখনই উদ্বেগ বাড়াচ্ছে জাল নথির কারবার। রাজ্য জুড়ে জাল পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভুয়ো ভোটার কার্ডের রমরমা। এবার পাসপোর্ট জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার মোক্তার আলম নামে এক ব্যক্তি। ধৃতের বাড়ি উত্তর 24 পরগনার দত্তপুকুরে। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নথি। পুলিশ আসলো, এসে আমাদের বাড়ি সার্চ করলো, সার্চ করে বাবার আধার কার্ড। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই মোক্তার আলম বাংলাদেশ থেকে প্রচুর মানুষকে ভুয়ো পরিচয়পত্র বা বলা ভালো ভারতীয় ভুয়ো পরিচয়পত্র দিয়ে তাদেরকে পাসপোর্ট করে দিয়েছে। জালিয়াতির অভিযোগে 3 বছর আগে হুগলির চুঁচুড়া থেকে গ্রেপ্তার হয়েছিল মোক্তার। তবে এখনো যে তার স্বভাব বদলায়নি তা ঘুণাক্ষরেও টের পাননি প্রতিবেশীরাও। এরকম কেস কি করে ঘটছে জানি না। আমার কাছে তো প্রায় দেখলাম আসে, জেরক্স করে দাও, প্রিন্ট আউট করে দাও, আমার হোয়াটসঅ্যাপে পাঠায়, প্রিন্ট আউট করে দাও, আমরা করে দিই প্রিন্ট আউট। শোনা যাচ্ছে যে উনি ভুয়ো পাসপোর্ট করতে বানাতো, আগে করতো। এর আগেও নাকি উনি গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, রহস্য বাড়ছে হোমিওপ্যাথির এই ওষুধের দোকান ঘিরেও। তার বাড়িতে একটি ঔষধের অর্থাৎ চিকিৎসকের চেম্বার রয়েছে এবং সেই চিকিৎসকের চেম্বারটি প্রতিনিয়ত বন্ধ থাকে, কখনোই লোক আসেন না। অথচ তাহলে কি সেই চেম্বারের আড়ালেই কি এই পাসপোর্টের জাল চক্র বিস্তার হয়েছে? তার মধ্যেই কি তাহলে এই চক্রটা কাজ করতো? জালিয়াতির কারবার সামনে আসতে তৃণমূলকে বিধে এনআইএ তদন্ত দাবি করলেন বিরোধী দলনেতা। যেটা পাসপোর্ট জালিয়াতি নয়, এর সঙ্গে বড় র্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার এপিক কার্ড করে দিচ্ছে। এটার বড় শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত। শাসকের অবশ্য দাবি, অন্যায় করলে রেয়াত করা হবে না কাউকে।
তদন্ত হচ্ছে, তদন্ত হবে, যে দোষী সাব্যস্ত হলে তার সাজা হবে। প্রশাসন দেখছে, এটা প্রশাসনের ব্যাপার, ঠিক আছে? আমরা সম্পূর্ণ সহযোগিতা করবো প্রশাসনের সঙ্গে। কিন্তু বছরের পর বছর ধরে কিভাবে চলছিল জালিয়াতি, কিছুই কি জানতো না পুলিশ? মাথার উপর রয়েছে কাদের হাত? রিপাবলিক বাংলা।